হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন মোটামুটি ওই ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা মতো হবে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালবেলা উঠে আমার প্রতিদিনের যা রুটিন সেগুলো তো আমাকে শুরু করে দিতেই হবে। আর তোমরা প্রতিটা ব্লগেই আমায় কমেন্ট করে বলে থাকো যে আমি একা হাতে এত কাজ কিভাবে করি। তাই আজকে ভাবলাম সেই টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করি যে আমি কোন কি টিপস ফলো করে একা হাতে গোটা সংসারটাকে মেনটেন করছি। তো একা হাতে সব কিছু মেনটেন করতে গেলে না সবার আগে কি দরকার বলো তো? একটা প্ল্যান করে রাখা। আর আগের দিন রাতেই যদি আমরা প্ল্যান করে রাখি না যে কাল সকালে উঠে আমায় কী কী করতে হবে, কোন কোন কাজ এক্সট্রা করতে হবে বা কোন কোন কাজগুলো আমাকে বাদ দিলেও চলবে, তো সব কিছুই কিন্তু আগের দিন রাতে আমি একটা বলতে পারো মাইন্ডসেট করে রাখি, যাতে সকালবেলা উঠেই সেই প্ল্যান মাফিক ঝপাঝপ সব কিছু শুরু করে দিতে পারি। কারণ একা হাতে কাজ করতে গেলে দেখবা সংসারে কিন্তু কাজের কোনো শেষ নেই। যতই কাজ করা হোক না কেন মনে হবে যা এই কাজটা বাদ থেকে গেল। তাই সেক্ষেত্রে যদি প্ল্যান করা যায় তাহলে কিন্তু অনেকটাই কাজের সুবিধা হয়। আর সেই রকমই সকালবেলা আমি প্ল্যান করেই রাখি যে সকালবেলা উঠে একটুও না বসে ঘুম থেকে উঠেই আগে যেটা করব সেটা হচ্ছে বাসি কাজটা কমপ্লিট। কারণ বাসি কাজটা কমপ্লিট না করলে তো এই নাইটিটা চেঞ্জ করে পরিষ্কার জামাটাও পরতে পারবো না, আর ঘরের সব জিনিসপত্রে হাতও দিতে পারবো না। তাই সকালবেলা উঠে কোনো রকমের চোখে মুখে একটুখানি জল দিয়েই চলে আসি হচ্ছে আগে নিচে। আর সেই রকম আজকেও চলে এসেছি। এসে দেখো আমার কিন্তু বাসি কাজ এখানে ঝটাপট কমপ্লিট হয়ে গেছে। আর এই যা গরম পড়েছে, এই যে বাসি কাজটা করতে গেলে কিন্তু ঘেমে একেবারে স্নান হয়ে যাচ্ছে। তাই এসে আগেই দরকার যেটা সেটা হচ্ছে গা ধোয়া। আর তাতে কিন্তু অনেকটা ফ্রেশও লাগে। আর তোমরা যারা গা ধুতে পারবে না, যদি তোমাদের স্নান করা সম্ভব হয় অবশ্যই কিন্তু স্নান করে নেবে। কারণ আমার সকালবেলা এত সকালে স্নান করলে ঠান্ডা লাগার ধাত আছে, তো তাই আমার পক্ষে স্নান করাটা সম্ভব আর হয়ে ওঠে না। আর তারপরেই ওদিকে গোপালকে ঘুম থেকে তুলে এদিকে চলে আসি হচ্ছে আমার বিছানাটাকে গুছিয়ে নিতে। কারণ দেখবে ঘরের মধ্যে ঢুকে সবার আগে যদি বিছানাটাই অগোছালো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর দেখবা একটা মনটার মধ্যেও কিন্তু একটা নেগেটিভিটি কাজ করে, তো ছাতা ঘরের মধ্যে ঢুকেই এত কাজ। তাই সবার আগেই চেষ্টা করবে বেডটাকে ক্লিন করে ঘরের এই যে জানলা দরজাগুলো খুলে যতই একটু রোদ থাকুক না কেন একটুখানি ঘরে রোদ ঢোকাতে, তাহলে কিন্তু ঘরের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করে। আর এই যে ডিপ কালারের নাইটিগুলো এত রোদ হয়েছে যে এগুলোকে আর ছাদে দিচ্ছি না, কারণ ছাদে দিলে না রং জ্বলে যাওয়ার সম্ভাবনা তো অনেকটাই থাকে। আর যেহেতু আমার একা একা সব কিছু করতে হবে, ওই রকম সবসময় টাইম মেনটেন করে যে ছাদে জামা কাপড় দেওয়া আছে একটার জন্য গিয়ে আবার জামা কাপড়টা তুলে আনা, তো সেটাও তো সম্ভব হয় না। তাই এটাকে এই যে এখন থেকে ঘরের জানলায় মেলবো যতদিন না রোদের তাপ একটুখানি কমছে। আর তারপর এই যে ডেলি ডাস্টিং, আমরা যদি প্রত্যেক দিন কিছু না কিছু একটুখানি করে ডাস্টিং করে রাখি তাহলে দেখবে ঘরের ফার্নিচার কিন্তু সবসময় পরিষ্কার ঝকঝকে থাকবে। এতে কিন্তু ঘর বাড়িও দেখবে অনেকটা পরিষ্কার হয়। আর এই যে স্ট্যান্ড ফ্যানগুলো থাকে এগুলোকেও যদি প্রত্যেক দিন একটু মোছা যায় না দেখবে কিন্তু ধুলোটা অনেকটাই কম থাকে। আর এই দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8:05। আমার সমস্ত কিন্তু ডাস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি একটা পুরো বলতে পারো প্ল্যান মাফিকই কাজ করছি। আর এই যে 8টা বাজলেই মাছগুলোকেও খাবার দিতে হয়। আমার আগের ভিডিওতে কাকলি চক্রবর্তী দিদিভাই জানতে চেয়েছে যে অ্যাকোরিয়ামের ভেতরে পাম্পটা কিভাবে দেয়া থাকে আর অ্যাকোরিয়ামটা খুব ভালোভাবে একটুখানি দেখাতে। তো অবশ্যই দিদিভাই আমি পরের ভিডিওতে মনে করে তোমার এই রিকোয়েস্টটা রাখবো, একদম বলতে পারো কনফার্ম আমি রাখবো। আর তারপরে দেখো সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো কমপ্লিট করে এখন আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ ডাস্টিংয়ের সময় দেখবে নিচে কিন্তু অনেকটাই ধুলো পড়ে, আর সেটা যদি চট করে পরিষ্কার না করা যায় আবার কিন্তু ঘর বাড়ি নোংরাও হয়ে যাবে, সাথে হাত পাগুলো আরও নোংরা হয়ে যাবে। তাই যতক্ষণ ডাস্টিংটা ধরেছি একদম ডাস্টিং করে কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে নিতে হবে, তাহলে ঘর বাড়ি থাকবে কিন্তু একদম সবসময় পরিষ্কার। আর এই যে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল। তাই সময় মতো সব কাজ শেষ করতে হলে আর একা হাতে গোটা সংসার সুন্দরভাবে সামলাতে হলে সবার আগেই কিন্তু দরকার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। হ্যাঁ, আমার আগে হয়তো ওটা হয়ে উঠতো না, 7টার আগে উঠতে পারতাম না, কিন্তু এখন বলতে পারো 6:30টার মধ্যে একেবারে আমি উঠেই পড়ি। আর কি কোনোদিন 5:30 বা কোনোদিন 6টায় ঘুম ভাঙলেও 6:30টার মধ্যে কিন্তু একদমই বিছানা ছেড়ে ফেলি।
আর তারপর দেখো নিচে এসে চা নিয়ে নিলাম। আর ওদিকে আজকে আমি আর চা খেলাম না, মা কালকে গতকাল যে মিষ্টিগুলো এনেছিল তো তারই একটুখানি ছিল, সেটা দিয়ে আজকে টিফিনটা আমার কি ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো তারপর ওদিকে আজকে বানাবো হচ্ছে একটুখানি রাজমার তরকারি। তো সেই জন্যই রাজমাগুলো আগে গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা ওখানে কুকারে সিটি দিয়ে দেখে এখানে ভাতের চালটাও রেডি করে নিলাম। আর এখন এখানে যে মশলাটা করছি এটা কিছুই না, পেঁয়াজ, আদা, রসুন আর সাথে একটুখানি টমেটো দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে না একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই রাজমার তরকারিটা করা এতটাই সহজ বলতে পারো, কিচ্ছু খাটনি নেই। দেখো কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে একটুখানি জিরে আর হিং ফোড়নে দিয়েছিলাম, আর সাথে একটা শুকনো লঙ্কা। তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজার সময় কিন্তু নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে তেল ছাড়া করে কষানোর আগেই কিন্তু এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এখানে একদম তেল ছাড়া করে কষিয়ে নিয়ে যে সেদ্ধ করা রাজমাগুলো ছিল সেই রাজমাটা এখানে দিয়ে নেড়ে নিলেই ব্যাস বলতে পারো রান্না একেবারেই কমপ্লিট। এইবার শুধু নামানোর আগে একটুখানি কসুরি মেথি দিয়ে দিতে হবে। আর আমার কাছে আজকে গুঁড়ো গরম মশলাটা ছিল না, তোমরা চাইলে কিন্তু গুঁড়ো গরম মশলাও অ্যাড করতে পারো। আর জানো তো গতকাল ওকে ভোলা মাছ এনে খাইয়েছিলাম না, ওর এতটাই পছন্দ হয়েছে ও দেখি আবার নিজে থেকেই ভোলা মাছ কিনে এনেছে। আর কি বলো তো, ভোলা মাছটা আমার খেতে এতটাই ভালো লাগে যে ভোলা মাছ হলে বলতে পারো আমার আর অন্য কিছু লাগেই না। মঞ্জু ঘোষ দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিল যে আমি প্রত্যেক দিন ভাত বসানোর সময় ভাতের মধ্যে কি দেই। তো কি বলো তো, বাপির জন্য প্রত্যেক দিন যে কোনো একটা সবজি আমায় সেদ্ধ দিতেই হয়। তাই ভাত বসানোর সময় মনে করে কিন্তু সবজি সেদ্ধটা আমায় দিতে হয়, নাহলে কিন্তু বাপি খেতে বসে প্রচণ্ড রাগ করবে। তো এইদিকে দেখো আজকে করবো হচ্ছে উচ্ছে, আলু আর বেগুন দিয়ে তরকারি। তো সেই জন্য দেখো কাজের ফাঁকে কিন্তু ওখানে উচ্ছেটাও কেটে নিই। আর একা হাতে সমস্ত কাজ সম্পন্ন করতে গেলে এই টিপসটা কিন্তু ফলো করতেই হবে যে একবার যতক্ষণ রান্নাঘরে ঢুকবো একটুও টাইম বসবো না। আর কি রান্নার ওখানে গ্যাসে একটা রান্না বসিয়ে দিয়ে সেই ফাঁকে কিন্তু সবসময় চেষ্টা করতে হবে অন্য কি কাজ কমপ্লিট করে নেওয়া যায়। কারণ আমাদের একার হাতের সংসার বুঝতেই পারছো, সময়ের বড্ড অভাব। তাই সমস্ত কাজের শেষে যদি একটুখানি রেস্ট নিতেই হয় তাহলে কিন্তু সব কাজ করেই নিতে হবে। আর এদিকে উমা ক্রিয়েশন থেকে দিদিভাই আমায় জানিয়েছিল যে ওই যে রুটি আগুনে আমরা ডাইরেক্ট সেকি না গ্যাসে, এতে কিন্তু ক্যান্সারের সমস্যা থাকে। তো দিদিভাই তুমি বলার পর জানো আমিও কিন্তু সার্চ করে দেখলাম, হ্যাঁ গো অনেক জায়গাতেই লেখা যে ক্যান্সারের সম্ভাবনা থাকে। তো সেই জন্যই বলতে পারো আমি তোমার কথা মতোই ওই যে তাওয়ায় রুটি ভাজাটা আগে পারতাম না, তবে একটু একটু করে কিন্তু এখন অনেকটাই শিখে গেছি। আর এর ফাঁকে দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে। আর এখানে এখন মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি। তো মাছের ঝালের মধ্যে সেরকম কিছুই না, সাদা সর্ষে, একটু কালো সর্ষে, পোস্ত আর একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস ওটা দিয়েই আর কি। আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, দেখলেই তো ওখানে বসিয়েও দিয়েছি মাছের ঝালটা। আর সেই ফাঁকে না ওকে এখানে খেতেও দিয়ে দিলাম। আর আজকে বলতে পারো ওর বেরোনো ছিল না বলেই আমি এতটা কাজ একেবারে করে নিতে পারছি, কারণ কালকে ওকে খুব সকালবেলায় বেরোতে হবে। আর কালকে গিয়েও কালকে আসবেও না, একদিন পরে আসবে। তো সেই জন্যই বলতে পারো ওর আজকে বেরোনো ছিল না, তো আমার কাজগুলো আরও আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভোলা মাছের ঝালও কিন্তু একদম রেডি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো ওদিকে মাছের ঝালটা হয়ে গেলে এখানে এখন উচ্ছের তরকারিটা করে নেব। আর এই যে উচ্ছে, আলু, বেগুন সব কিছু দিয়ে ভাজা বসিয়ে আর কি উচ্ছের তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম হচ্ছে স্যালাড কাটতে, কারণ বাপির প্রত্যেক দিন খাবারের সময় কিন্তু স্যালাডটা চাই। তাই সমস্ত কাজের ফাঁকে কিন্তু আমাকে এই সব টুকিটাকি কাজগুলোও করতে হয়। রান্না মানে যে শুধু সবজি কেটে রান্না করলাম তা না, তার আগে পরেও কিন্তু অনেকটাই কাজ থাকে। আর এই যে আমগুলো সেই কবে থেকে আনা, সেই যে দুষ্টুরা ওদের বাড়ির ঝড়ে আম দিয়েছিল সেই আম যেন এখনও ফ্রিজে রয়েছে। তাই ভাবলাম আজকে একটুখানি চাটনি করেই ফেলি, না হলে আমগুলো আর শেষ হচ্ছে না। আর কি বলো তো, বাড়িতে আম ডালটা করা যায় না, তার কারণ বাপি তো টক খাবে না। তাই ওই ডালটা করলে বাপির জন্যই স্পেশালি করা হয়। তাই টক ডাল বাপি যেখানে খায় না সেখানে তো আম ডাল আর করাই যাবে না। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ এগিয়ে গেছে। এখন শুধু রান্নার পরে রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিলেই হয়ে যাবে। আর রান্নার পর আমরা প্রত্যেকদিন যদি রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে রাখি তাহলে কিন্তু রান্নাঘরও থাকবে সবসময় ঝকঝকে আর তকতকে। আর চলো তাহলে বাকি কাজটা কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আগের দিনের ভিডিওতে রিকা ব্যানার্জি দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল যে আমি আর দিদির নাম নেই না কেন। তো দিদিভাই সরি গো, কদিন এত ভিডিও করার প্রেশার থাকছে না, তাড়াহুড়ো করে যেটুকু টাইমে পাচ্ছি এত তাড়াতাড়ি করে ভিডিও এডিট করতে হচ্ছে যে সবার নাম নিতে পারছি না। তো দিদিভাই প্লিজ আমায় ক্ষমা করে দিও, আমার এই ভুলটা আর কোনো দিনই হবে না। আর কমেন্ট করেছিল হচ্ছে কাকুলি চক্রবর্তী দিদিভাই যে আমার ভিডিওতে নাকি দিদি নিজের অক্সিজেন পায়।
তো থ্যাংক ইউ দিদিভাই যে আমার ভিডিও তোমার এত ভালো লাগে। আর আসাম থেকে লিম্পা বসাক দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল যে কদিন হলো আমার ভিডিও দেখছে আর দিদিভাইয়েরও খুব ভালো লাগছে। তো দিদিভাই বলতে পারো এই কমেন্টগুলোই হচ্ছে আমার এনার্জির একদম বলতে পারো এনার্জি বুস্টার। এই কমেন্টগুলো বললে ভিডিও করার নেশা না আরও বেড়ে যায়। আর কমেন্ট করেছিল হচ্ছে পারমিতা পাল দিদিভাই যে একা এত কাজ কীভাবে করি। তো দিদিভাই আজকের ভিডিওতে শেয়ার করেই তো দিলাম যে আমি কী কী টিপস ফলো করে একা একা সমস্ত সংসারটাকে মেনটেন করছি। আর ঝুমা বিশ্বাস দিদিভাই আমায় কমেন্ট করে জানিয়েছিল যে সব কাজের ফাঁকে নিজেরও খেয়াল রাখিস রে বোন। তো অবশ্যই দিদিভাই নিজের খেয়াল তো রাখতেই হবে বলো, না হলে আর গোটা সংসারটাকে কীভাবে সামলাবো। আর আমার অনেক দিদিভাই আছে যে আমাকে তুই তুই করে কথা বলে। তো জানো তো দিদিভাই এইভাবে কথা বলাতে আমার না এত ভালো লাগে কি বলবো। তো এই যে আজকের রান্নাবান্না দেখতেই পাচ্ছ, ভাত ডাল শাক ভাজা চাটনি, ওদিকে ভোলা মাছের ঝাল, আর সকালে যে রাজমা করেছিলাম না সেই রাজমাই বেশ খানিকটা ছিল, তো সেটাকেও সাথে নিয়ে নিয়েছি। আর তার সাথে তো স্যালাডটা ছিলই। আর এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো এখন হচ্ছে রেডি, কারণ একটুখানি বেরোনোর আছে, একটুখানি আর কি কৌশিকের মামার বাড়ি যাব। তো ওর আজকে যাওয়া সম্ভব হবে না, তো সেই জন্য আমি একাই যাবো, আর ওদিক থেকে আসবে হচ্ছে কৌশিকের মাসি, তো আমরা দুজন মিলেই যাব। আর সেই জন্যই দেখো এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছে, আর সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এই যে রোদের মধ্যে বেরোনোর জন্য বলতে পারো আমার রেডি হওয়ার মধ্যে প্রথমেই থাকে হচ্ছে অ্যালোভেরা জেল, আর এর সাথে থাকে হচ্ছে সানস্ক্রিন, কাজল, লিপস্টিক, আর তার সাথে চুলটা বেঁধে নিলেই কিন্তু আমি বেরোনোর জন্য একেবারেই রেডি। আগের দিনের ব্লগে ফারহানা ইয়াসমিন দিদিভাই বলেছিল যে কুকারে ডিম আর আলু সিটি দিতে, তো কী বলো দিদিভাই আমার না খুব ভয় লাগে দিতে, বাই চান্স যদি ডিমটা ফেটে যায়। তো এইটুকু একটুখানি আমাকে বলে দিও যে ডিম ফাটার কোনো সম্ভাবনা থাকে কি না। যা গরম বাইরে, এর বেশি আর কিছু করতে পারবো না, কারণ প্রচণ্ড গরম লাগছে। এইটুকু করে চুলটা তখন দেখলে না ছেড়েছিলাম, তাও ফ্যানের নিচে বসে আছে, চুল বেঁধে নিয়েছি বাবা, এত টানতে পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো চলো এখন বেরোনো যাক। আর দেখো এই যে বেরিয়ে পড়লাম, তারপর সোজা ট্রেনে করে চলে এলাম হচ্ছে কাঁচাপাড়া স্টেশনে। এসে তো প্রথমে মাসিকে খুঁজে পাচ্ছিলাম না, তারপর মাসিকে খুঁজে পেয়ে এখান থেকে মাসি নিয়ে নিচ্ছে মিষ্টি, আর আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস। ব্যাস এইটুকু নিয়েই আমরা রওনা দিয়ে দিলাম মামার বাড়ি। তো মামার বাড়ি গিয়ে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, কারণ কী বলো তো সবাই তো ভিডিওর জন্য কমফোর্টেবল নয়। আর মামের বাড়ি গিয়ে খেতে দিয়েছিল হচ্ছে গরমে ঠান্ডা ঠান্ডা কর্নেটো, জাস্ট জমে গেছিলো। আর কাঁচরাপাড়া গিয়েছিলাম কৌশিকের জন্য কিছু আনবো না তা কি হয়, তাই ওর জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে কাঁচরাপাড়া স্পেশাল ঘুগনি। তো যারা এটা জানে তারা তো জানেই যে কাঁচরাপাড়ার ঘুগনি খেতে ঠিক আর কি স্টেশনের ঘুগনিগুলো খেতে ঠিক কতটা সুন্দর, তাই বাড়ি আসার সময় ওর জন্য নিয়েও এসেছিলাম। বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে রাত 11:05। তো দেখলে তো মামার বাড়ি গিয়েছিলাম, তো আস্তে আস্তে প্রায় রাত 9টা হয়ে গেছে। তো তারপর এসে খাবার দাবার বানানো, খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছি আমার আর শরীরে এতটুকু এনার্জি বাকি নেই। আর এখন বর্তমানে পাটা আর ডান হাতটা ব্যথায় ফেটে পড়ছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। চলো আজকের জন্য গুড নাইট, টাটা। আমার আর কথা বলার ক্ষমতা নেই। দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে, টাটা।